এখন যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি ওনার খালার সাথে ঘটেছিল 2010 সালের দিকে। ওনার খালার বিয়ে হয় ওনার নানি বাড়ি থেকে 2টো গ্রাম পরেই, মানে খুব কাছাকাছি হওয়ার কারণে ওনার খালার ইচ্ছে হলেই এই রাব্বি ভাইয়ের নানির বাড়িতে বেড়াতে চলে আসতেন। মানে খুব বেশি সমস্যা হতো না আর কি, একদম কাছাকাছি তো। আর ওই সময়ে ওই গ্রামের রাস্তাঘাট তখন তো আসলে পাকা ছিল না, মাটির ছিল। রিক্সা ওভাবে চলতো না, ভ্যান মাঝে মাঝে চলতো। অধিকাংশ সময় হেঁটে হেঁটেই বাড়িতে আসতে হতো। আর খুব তো বেশি দূরে না, মাঝখানে যদি কেউ আসতে চায় একটা মাঠ রয়েছে, খুব দ্রুত মাঝখান দিয়ে যদি দ্রুত আসতে চায় মাঠ দিয়ে আসতে হবে। আর যদি ঘুরে ঘুরে আসতে চায় তাহলে রাস্তা দিয়ে আসতে হবে। উনি অধিকাংশ সময় ওই মাঠের ভেতর দিয়ে হেঁটে আসতেন, যেহেতু সবসময় ভ্যান বা রিক্সা এগুলো পাওয়া যেত না। মাঝে মাঝে যদি উনি লক্ষ্য করতেন যে রাস্তা দিয়ে কোনো ভ্যান আসছে, তখন উনি ওই মাঠের ভিতর দিয়ে আর যেতেন না। তো এইভাবেই আসা যাওয়া করতেন সব সময়। মূলত মাঠের মধ্যে আসা যাওয়া করার উদ্দেশ্যটা ছিল খুব দ্রুত আসা যেত। আর রাস্তার দুপাশে আবার ঝোপ জঙ্গল থাকতো, গাছ থাকতো। এটা একটা গ্রামীণ পরিবেশ, আমরা জানি। উনি মাঠের মধ্যে দিয়ে আসলে মাঠে পরিচিত লোকজন থাকতো, যার ফলশ্রুতিতে ওই দিক দিয়ে আসতে উনি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। তো এমনই একদিন এই রাব্বি ভাইয়ের খালা রাব্বি ভাইয়ের নানির বাড়িতে, মানে খালার মায়ের বাড়িতে বেড়াতে আসলেন। আসার কিছুক্ষণ পরেই হঠাৎ করে মনে হলো কিছু জরুরি কাজ উনি ফেলে এসেছেন। তখন আবার তার মা, মানে এই রাব্বি ভাইয়ের নানিকে বলেন যে উনি চলে যাবেন তার শ্বশুর বাড়িতে। তখন দুপুর হচ্ছে আর কি, 12টা, সোয়া 12টা এরকম বাজে আনুমানিক। তখন এই রাব্বি ভাইয়ের নানি ওনাকে অনেক বারণ করেন যে এখন না, বিকালে যা। কিন্তু ওই খালা জানান যে না, এখনই যেতে হবে। যে কাজ রেখে এসেছি এই কাজ উনি ছাড়া অন্য কেউ আসলে করার মতো নাই, ওনাকেই করতে হবে। তো কি আর করা, সবসময় তো আসলে উনি আসেনি নিজের মায়ের বাড়িতে, যেহেতু কাজ ফেলে এসেছেন। এই জন্য রাব্বি ভাইয়ের নানি আর নিষেধ করেন না। উনি বলেন ঠিক আছে যা, সাবধানে যাস। তো এটা বলার পর উনি বাসা থেকে বের হয়ে যান। আর বের হওয়ার পর উনি চিন্তা করেছিলেন যে এবার আর মাঠের ভিতর দিয়ে যাবেন না, কোনো ভ্যান বা রিক্সা পাই কিনা। তো উনি আর ওই সময়ে কিছু পান নাই, 5-10 মিনিট দাঁড়িয়ে থাকলেন, পান নাই। এরপর উনি আবার ওই মাঠের ভিতর দিয়ে হাঁটা ধরলেন। তো তখন উনি খেয়াল করলেন যে ওই সময়ে বেশ দূরে দূরে কিছু লোকজন দেখা যাচ্ছে, একদম কাছে পিঠে কোনো লোক নাই। তো উনি ওনার মতো করে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করেই ওনার সামনে কোথা থেকে যেন ঘূর্ণিপাকের মতো একটা বানকুড়ালি চলে আসে। তো এরকম বানকুড়ালির সাথে তো উনি অনেক আগে থেকেই পরিচিত, এরকম দেখেছেন মাঠের মধ্যে এরকম কিছু ঘূর্ণিপাক হতে দেখা যায়। খালা কিছু বুঝে ওঠার আগে ওই ঘূর্ণিপাকটা খালার সামনে চলে আসে। আর খালা কি করেছেন, নিজের অজান্তেই হোক বা ইচ্ছাকৃতভাবেই হোক, যে কোনো কারণেই হোক, উনি ওই ঘূর্ণিপাকের মধ্যে পা দিয়ে ফেলেছেন। যখনই পা দিয়েছেন তার শরীর অস্বাভাবিকভাবে ঝাঁকুনি দিয়ে ওঠে। আর সাথে সাথে ওই ঘূর্ণিপাকটা অনেক স্পিডে অন্যদিকে চলে যায়। তো খালা একটু অবাক হন, কারণ গ্রামের মানুষ কিন্তু এটা বিশ্বাস করেন যে এই ঘূর্ণিপাকের মধ্যে অনেক অস্বাভাবিক কিছু থাকেন। আবার অনেক বাচ্চারাও কিন্তু ওই ঘূর্ণিপাকের মধ্যে লাফিয়ে লাফিয়ে যায়, খেলা করে, এটাও কিন্তু আমরা অনেকেই দেখেছি। তো উনি চিন্তা করলেন যে এটা তো স্বাভাবিক কোনো ঘূর্ণিপাক না, তা না হলে আমার শরীরটা এরকম ঝাঁকুনি দিয়ে উঠলো কেন। তো উনি এসব ভাবছেন আর হেঁটে হেঁটে ওনার শ্বশুরবাড়ির দিকে যাচ্ছেন। একটা সময় ওনার শ্বশুরবাড়িতে চলেও আসেন। এরপর আর এসব নিয়ে চিন্তাভাবনা করার মতো অবকাশ ওনার আর হয়নি। এর মধ্যে বেশ মাসখানেক চলে যায়, কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। তো মাসখানেক পর যেই সিচুয়েশনটা আসে বা যে সময়টা আসে, ওই সময় এই রাব্বি ভাইয়ের খালু ওনারা আবার ধান চাষ করেছিলেন। তো ধান ওই সময় পেকেও গিয়েছিল, ওই পাকার সিজনটা চলে আসছিল, ধান কাটা হয়েছে, ধান বাড়িতে নিয়ে আসা হয়েছে। বাড়িতে তো ধান মাড়াই করতে হবে। অনেক লোকজনও কিন্তু ওই সময় বাড়িতে কাজ করেন আর কি, বাড়ির সকলেরই কাজ বেড়ে যায়। আর এই ধরনের কাজের চাপ যখন বেড়ে যায় তখন কিন্তু গোসল, খাওয়া
ঘুমানো এগুলো কিন্তু স্বাভাবিকভাবে চলে না, বিশেষ করে দিনে আর কি। তো যেহেতু গেরস্ত বাড়ির বউ, রাব্বি ভাইয়ের খালা এই ধরনের কাজে তো নিজের বাপের বাড়ি থেকে অভ্যস্ত ছিলেন, এই ধরনের সিচুয়েশনটা উনি দেখেছেন। তো শ্বশুরবাড়িতে উনি ওই কাজ করছেন, কাজ করতে করতে সন্ধ্যা হয়ে যায়। আর এই ধরনের কাজ করলে শরীরে কিন্তু অনেক ধুলোবালি পড়ে, তারপর ধানের বিভিন্ন অংশ শরীরে লেগে থাকে, চুলে লেগে থাকে। গোসল না করে কিন্তু অন্য কোনো কাজ করাটা খুব মুশকিল হয়ে যায়। তো উনি একদম সন্ধ্যার দিকে ওনাদের গোসল করার জন্য আলাদা একটা জায়গা ছিল, সেখানে গিয়েছেন। তো ওখানে যাওয়ার পরপরই খুবই বিশ্রী টাইপের ভ্যাপসা গন্ধ ওনার নাকে আসে। এমন গন্ধ মনে হচ্ছে উনি বমি করে ফেলবেন। খালা চারদিকে খুঁজছেন যে গন্ধটার উৎস কি, কোনো কিছু মারা গেছে নাকি, ওটাকে তো ফেলে দিতে হবে, তা না হলে তো আরও গন্ধ বের হবে। তো উনি ওই গোসল করা বাদ রেখে ওই জিনিসটা খোঁজাখুঁজি করেও কোনো কিছু পান না আর কি। তো কিছুক্ষণের মধ্যে গন্ধটাও আর ওনার নাকে আসে না। তো উনি ফ্রেশ হয়ে ঘরে চলে আসছেন। ওই দিন থেকেই মূলত খালা মাঝে মধ্যেই এমন গন্ধ পেতে থাকেন। আর এর কয়েকদিন পর খালু আবার কাজের জন্য বাইরে চলে যান কয়েকদিনের জন্য। তো খালা তখন বাড়িতে ওনার রুমে একাই, তবে ওনার শ্বশুর শাশুড়ি থাকতো বাড়িতে, তবে উনি ওনার রুমে একা থাকতেন আর কি, যদি ওনার হাজবেন্ড না থাকতো। তখনও তো ওনার বাচ্চা কাচ্চা হয়নি। তো এরকম এক রাত্রে খালা ঘুমিয়ে আছেন। তো ঘুমিয়ে আছেন ঠিক আছে, হারিকেনের আলোটা আবছা করে জ্বালানো ছিল, তখনও ওইখানে ইলেকট্রিসিটি ছিল না ঘরে আর কি, বা আশেপাশের কোনো বাড়িতে ইলেকট্রিসিটি ছিল না। হঠাৎ করে ওনার ঘুম ভেঙে যায়। তো ওনার চোখ যায় ওনাদের কাপড় রাখার যে আলনা, মানে কাঠের এই আসবাবপত্রে কাপড় ঝুলিয়ে রাখা হয়, সেই আলনার দিকে নজর গিয়েছে। তো উনি দেখতে পান ওই আলনার পেছনে কে যেন দাঁড়িয়ে আছে। তো খালা চিন্তা করেছেন যে কি ব্যাপার, ঘুমের মধ্যে ভুলভাল দেখছি নাকি। এরকম ছায়া কিন্তু ঘুমের মধ্যে অনেকেই দেখেন, বা ঘরের মধ্যে এই ধরনের ছায়া আলনার পাশে কাপড়ের নাড়াচাড়া এরকম হলে বা নড়াচড়া লাগলে এই ধরনের ছায়া কিন্তু পড়ে। কিন্তু না, উনি খুব ভালো করে খেয়াল করে দেখেন যে ওখানে ওনার স্বামী দাঁড়িয়ে আছেন, মানে রাব্বি ভাইয়ের খালু দাঁড়িয়ে আছেন। উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, ভুলভাল দেখছি নাকি, সে তো বাড়িতে নাই, আর দরজাও তো বন্ধ, এখানে কে দাঁড়িয়ে আছে। তো উনি ভালো করে খেয়াল করলেন যে আসলেই এটা ওনার স্বামী। উনি আবার চিন্তা করলেন যে আচ্ছা, এটা যদি আমার স্বামী হয় তাহলে সে যদি ডাকতো আমাকেই তো দরজা খুলে দিতে হতো, কিন্তু সে তো ডাকে নাই। উনি তো চুপচাপ ভয়ে শুয়ে আছেন। একবার মনে হচ্ছে উনি ঠিক দেখছেন, আবার মনে হচ্ছে উনি ভুল দেখছেন। তো পাশের ঘরে কিন্তু ওনার শ্বশুর শাশুড়ি শুয়ে আছেন, তাদেরকে যে ডাক দেবেন এমন সাহস ওনার হচ্ছে না, এত বেশি ভয় পাচ্ছেন উনি। এদিকে ওই খালুর মতো ওই অবয়বটা যখন বুঝতে পেরেছে যে খালা তাকে দেখে ফেলেছে, তখন ওই অবয়বটা ভয়ানক এক হাসি দেয়। ওই হাসির কিন্তু কোনো শব্দ হয় না, মুখটা হা করে, মুখের মধ্যে যে চকচক যে দাঁত রয়েছে, মানে চকচকে দাঁত রয়েছে, এগুলো দেখা যাচ্ছে। আর মুখটা এত বড় করে হা করেছে যে তার চোখ নাক কিছুই আর দেখা যাচ্ছে না, খালি মুখটাই দেখা যাচ্ছে, যে দুই পাটি দাঁত দেখা যাচ্ছে, তবে দাঁতগুলো চোখা চোখা বিষয়টা এরকম না, তবে চকচকে অন্ধকারের মধ্যে বোঝা যাচ্ছিল। আর মুখটা এত বড় মনে হচ্ছে ওই মুখের মধ্যে বড় একটা পাতিল ঢুকে যাবে, এত বড় মুখ। এইটা দেখে তো খালা প্রচণ্ড জোরে একটা চিৎকার দেন এবং অজ্ঞান হয়ে যান। এদিকে তার পাশের ঘরেই ছিল শ্বশুর শাশুড়ি, তারা তো চিৎকার শুনে ঘুম থেকে উঠে পড়েন, তারা এসে দরজা ধাক্কাধাক্কি শুরু করেছেন, কিন্তু উনি তো অজ্ঞান হয়ে আছেন। পরে দরজা ভেঙে তারা ভেতরে ঢুকেন, ঢুকে দেখা গেল খালা অজ্ঞান হয়ে আছেন, তাকে জ্ঞান ফেরানো হয়, জিজ্ঞেস করে যে কি হয়েছে, তখন উনি সবাইকে সব বিষয় খুলে বলেন যে এটা উনি দেখেছেন। ওনাকে সাহস দেওয়ার জন্য ওনার শ্বশুর শাশুড়ি বললেন যে আরে তুমি ঘুমের ভেতরে এগুলো দেখেছ, ওনার স্বপ্ন টপ্ন দেখছো, ও কিছু না। কিন্তু খালা বলে না, আমি এটা বাস্তবেই দেখছি। ওই রাতে ওই খালার শাশুড়ি তার সাথেই থাকেন। এরপর কয়েকটা দিন যায়, আর কোনো সমস্যা হয় না। ওদিকে খালু কাজ শেষ করে বাড়িতেও চলে আসেন। রাতে দুজনে একসাথে শুয়ে আছেন। মধ্যরাত্রে হঠাৎ করে দুজনের ঘুম ভেঙে যায় বিশ্রী রকমের একটা দুর্গন্ধে। তো খালু খালাকে ডেকে বলছেন যে
এই এই গন্ধটা কিসের? ঘরের মধ্যে কিছু পচে গেছে নাকি, মরে? পরিষ্কার টরিষ্কার করো নাই নাকি? তখন উনি বলছেন যে না তো, ঘরে তো এরকম কোনো কিছু থাকার কথা না, ঘর তো পরিষ্কার করছে, আমিও তো একই গন্ধ পাচ্ছি। অবস্থা এমন হয় যে ওই পচা গন্ধটা আস্তে আস্তে তীব্র থেকে তীব্রতর হচ্ছে। একটা সময় এত বেশি হয়ে যায় যে খালু বমি করে ফেলেছেন ঘরের মধ্যে। উনি বাইরে যাওয়ার সুযোগ পায়নি। কিন্তু এই গন্ধটা কোথা থেকে আসলো, আর গন্ধ এত তীব্র হচ্ছে কেন, এটার উৎস ওনারা খুঁজে পাচ্ছেন না। তো ওই রাত্রে এই ধরনের ঘটনা ঘটে। হারিকেন জ্বালিয়ে কিন্তু ঘরে ওনারা খোঁজ করেছিলেন যে কোথাও কোনো কিছু মরে গেছে কিনা, কিন্তু না, ওনারা কিছুই পান নাই। এই রকমের কিছু ছোটোখাটো ঘটনা ঘটতেই থাকে। খালা এক রাত্রে স্বপ্নে একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে একটা লোক বাইরে দাঁড়িয়ে আছে ওনার ঘরের জানালার ওই পাশে, মানে বাইরের পাশে। হঠাৎ করেই নাকি ওই লোকটার গলা অনেক লম্বা হতে থাকে, আর জানালার যে শিক থাকে ওই শিকের মাঝখানে যে ফাঁকা রয়েছে সেটা দিয়ে মাথাটা ঘরের মধ্যে ঢুকিয়ে একেবারে খালা যেখানে শুয়ে আছে তার মুখের উপর আনে ওই মুখটা, মানে মাথাটা, আর বিশ্রী রকমের হাসি দিয়ে বলে, এই দেখ তো আমাকে কেমন দেখা যায়। খালা স্বপ্নের মধ্যেই ভয় পেয়ে চিৎকার দিয়ে ওঠেন, আর ওই চিৎকারটা বাস্তবে উনি দিয়েছিলেন। ওদিকে খালু তো পাশে শুয়েছিল, এই চিৎকারে ওনারও ঘুম ভেঙে যায়। ওদিকে খালা কিন্তু ঘুমের মধ্যেই আছেন, কিন্তু চিৎকার চেঁচামেচি করেই যাচ্ছেন। ওদিকে খালু তো তাকে ডেকে তোলে, যে কি হয়েছে কি হয়েছে। খালা উঠে পড়েন, ওঠার পরে বলছেন, আরে ওই পাশের মানুষটা আমাদের ঘরে ঢুকছে, কত বড় লম্বা তার গলা। খালু বলে, আরে তুমি স্বপ্ন দেখছো, এখানে তো কিছু নাই। ওই রাত থেকেই খালার ভীষণ জ্বর আসে, খালার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, আর বলতে থাকে আমাকে ওই লোকটা নিয়ে যাবে। ওই তো খাটের কাছে দাঁড়িয়ে আছে, আর চোখগুলো কত বড় বড়, হাতের নখগুলো কত বড় বড়, আমারে নিয়ে যাবে, আমাকে মেরে ফেলবে। তখন খালু এবং অন্যরা কিছুটা আঁচ করতে পারেন যে ব্যাপারটা স্বাভাবিক পর্যায়ে নেই। খালার অবস্থা অনেক খারাপ হতে থাকে, আর হুজুরকেও নিয়ে আসা হয়। হুজুর এসে বলেন যে খালার উপরে কোনো কিছু আসর করেছে, ওটাকে তো হাজির করাতে হবে। হুজুর তার মতো করে দুটো গোল বৃত্ত করে, একটাতে হুজুর বসেন আর একটাতে খালাকে বসানো হয়। তখন হুজুর তো দোয়া পড়ছেন, অনেকক্ষণ হয়ে যায় হুজুর দোয়া পড়ছেন। হঠাৎ করে এক সময় খালা রাগান্বিত স্বরে মিশ্র গলায় বলতে থাকে, কিরে হুজুর, তোর এত বড় সাহস, আমাকে ডাকিস? তুই আমার কিছুই করতে পারবি না, তোর ক্ষমতা আমার জানা আছে। যদি ভালো চাস তাহলে পালা, নইলে তোর বউ বাচ্চা সহ তোকেও কিন্তু শেষ করে দেবো, তুই কিছুই করতে পারবি না। আমার বয়স কত জানিস? 1000 বছর। তোর পুরো 14 গোষ্ঠীকে আমি চিনি। যদি ভালো চাস এখান থেকে পালা, একে আমি নিয়ে যাব, যেই বাধা দিতে আসবে তাকেই শেষ করে ফেলবো। আর তোর 14 গোষ্ঠীকেও আমি নির্বংশ করব। আর 14 গোষ্ঠী মানে বুঝছিস, তোর আগেরগুলা তো শেষ, তোর পরে যেগুলো আসবে বংশ পরম্পরা ওগুলারও শেষ করব। এই 14 গোষ্ঠীকে শেষ করব। এখনো সুযোগ দিচ্ছি, দ্রুত ভাগ এখান থেকে। এই বলে জিনটা চলে যায়। হুজুর তখন আবার বিভিন্ন দোয়া দুরুদ পরে ওটাকে হাজির করার চেষ্টা করেও ব্যর্থ হন। হুজুর অবাক হয়ে যান, কারণ হচ্ছে জিনটা যে আসছে হুজুর টেরই পান নাই। আর এই যে বৃত্ত করা হয়েছিল, এই বৃত্তের বাইরে কিন্তু যাওয়ার কথা না, কিন্তু সে আসে আবার চলেও যায়। মানে হুজুরকে কোনো পাত্তাই দিল না, আর এই বৃত্তটাও তার উপর কোনো প্রভাব ফেলতে পারেনি। হুজুর তখন এই রাব্বি ভাইয়ের খালুকে জানান যে এই কাজ উনি করতে পারবেন না, আরও ভালো কোনো হুজুরকে দেখাতে বলেন। তো হুজুর চলে যান। আবার এই রাব্বি ভাইয়ের খালু ভালো কোনো হুজুর খুঁজতে থাকেন এই বিষয়ে যারা দক্ষ, কিন্তু এমন দক্ষ কোনো হুজুরের সন্ধান ওরা পাচ্ছেন না। এদিকে খালার অবস্থা আস্তে আস্তে খারাপ হতে থাকে। খালা দিনের বেলাতেও দেখতে পান তাদের ঘরের কোণে হালকা অন্ধকারে খালুর মতো কেউ দাঁড়িয়ে আছে। তাকে দেখলেই বিশাল বড় মুখ করে হেসে দিতেন, কিন্তু কোনো শব্দ হতো না হাসির। এতে করে খালা মারাত্মক ভয় পেতেন, চিৎকার দিতেন। তো খালু ঘরে এসে দেখতেন যে ওখানে কিছুই নাই। তো খালু এই বিষয়গুলো আসলে
ওইভাবে দেখতে না পারলেও উনি কিছুটা বিষয় অনুভব করতে পারতেন। আর মাঝে মাঝে এমন হতো যে খালা ঘরে আছে, খালু আসছে, এসে আবার বাইরেও চলে গেছে। কিছুক্ষণ পরে আবার আসছে, তখন খালা জিজ্ঞেস করছে কী ব্যাপার, তুমি না মাত্রই আসলে আবার চলে গেলে? তখন খালু বলতেন যে না তো, আমি তো আসি না, আমি তো মাত্রই আসলাম। তো এরকম কিন্তু ঘটনা ঘটতো মাঝে মাঝেই। একদিন রাতের বেলা খালা ঘুমিয়ে পড়েছেন, খালু পাশে শুয়ে আছেন, তখন উনি ঘুমান নাই, গরমকাল, জানালা খোলা আছে। খালু হঠাৎ করে লক্ষ্য করেন যে বাইরে মনে হলো আলোকিত হয়ে গেল, কোনো একটা আলোর কুণ্ডলী তাদের জানালার দিকে এগিয়ে আসছে। তো খালু ভালো করে তাকাতেই দেখলেন যে একটা আগুনের বলের মতো একটা গোলাকার এক বস্তু মনে হলো কোথা থেকে যেন উড়ে এসে ওনাদের জানালার ওই পাশটাতে ধপাস করে পড়লো, এবং ধপাস করে পড়ার শব্দও হলো। আর যখন শব্দটা হলো তখন সব কিছু অন্ধকার হয়ে গেল, একটু আগেই জানালার ওপাশে আলোকিত হয়ে গিয়েছিল। তখন খালু ভীষণ ভয় পান এবং দ্রুত গিয়ে সাহস করে জানালাটা বন্ধ করে দেন। উনি ভাবছিলেন যে জানালা বন্ধ করার সময় হঠাৎ করে জানালার সামনে ভয়ঙ্কর করে কিছু চলে আসে কিনা, তবে না, আসেনি। উনি তো দোয়া দুরুদ পড়ছেন। পরদিন সকালবেলা, ওই রাত্রে কিছু হয়নি, পরদিন সকালবেলা একটা হুজুরের সন্ধান পান। তো খালু সেখানে যান, হুজুরকে সব কিছু খুলে বলেন। হুজুর সব শুনে বলেন যে চলেন, এক্ষুনি যাব ওখানে। হুজুর সাথে একটা ব্যাগ নিয়ে খালুর সাথে এই বাড়িতে চলে আসেন। তো বাড়িতে আসতেই কেন যেন বাড়িতে থাকে একটা বিশাল অনেক পুরনো আম গাছের দিকে তাকিয়ে থাকেন কিছুক্ষণ হুজুর। এরপর কিছু দোয়া পড়ে উনি ওনার শরীরে ফু দিলেন। এরপর হুজুর তার ব্যাগ থেকে সাদা ময়দার মতো কিছু একটা, দেখতে ওটা আসলে ময়দা ছিল না, হয়তো বা অন্য কিছু ছিল, তো এরকম কিছু একটা জিনিস উনি বের করে দুটো বৃত্ত আঁকলেন। একটাতে উনি বসলেন, আর একটাকে খালাকে এনে বসালেন। এরপর হুজুর দোয়া পড়া শুরু করে দেন। বেশি সময় লাগলো না, খালার মুখ দিয়ে মিশ্র কণ্ঠে বলে উঠল, কে রে বেটা তুই, আবার এসেছিস আমাকে জ্বালাতে না? বাঁচতে চাস তো পালা। তখন হুজুর বলে যে কে পালাবে আর কে পালাবে না তা একটু পরে টের পাবি। তখন ওই খালার ভিতরে থাকা জিনটি বলে, তুই আমার কিছুই করতে পারবি না, এই বলে হাসতে থাকে। আর ও বলে ওঠে যে একে আমি আস্তে আস্তে মারবো, একবারে মারবো না। এই বলে জিনটা চুপ থাকে। হুজুর বলেন যে তোর সাথে আমার এভাবে কথা হবে না, তোর সাথে আমার ভিন্নভাবে কথা হবে। আমি জানি তোকে অনেক প্রশ্ন করলেও তুই উত্তর দিতে চাইবি না, তুই এমনি এমনিতেই সব কথা বলবি, দাঁড়া আমি ব্যবস্থা নিচ্ছি। এরপরেই হুজুর আর কাল বিলম্ব না করে ওনার ব্যাগে থাকা একটা বোতল বের করে সেখানকার কিছু পানি খালার উপর ছিটিয়ে দেন। যখনই ছিটিয়ে দিয়েছেন সাথে সাথে খালার ভেতরে থাকা ওই জিনটি চিৎকার চেঁচামেচি শুরু করতে থাকে, বলে ওঠে, পুড়ে গেল রে, মরে গেলাম রে। তারপরও ওই জিনটি বলতে থাকে, এই হুজুর তুই কিন্তু কাজটা ভালো করতেছিস না, তোর পুরো 14 গোষ্ঠীকে কিন্তু আমি শেষ করে ফেলবো। যখনই এ কথা বলে তখন হুজুর আবারও পানি গায়ে ছুঁড়ে মারেন, তখন আবার চিল্লাতে শুরু করে। এরপর খালার ভেতর থাকা জিনটি বলতে থাকে, থাম থাম, আর পানি দিস না, আমার শরীরের অনেকটা অংশ ঝলসে গেছে, আমি নিজেই বলছি যে আমি কে। তখন ওই জিনটি বলে ওঠে, আমার নাম মখদুম, আমার বয়স 1000 বছর। তখন হুজুর বলে, আচ্ছা তুই এই মেয়েটার উপর কেন অত্যাচার করছিস? তখন ওই জিনটা বলে যে আমি ওই দিক দিয়ে চলাফেরা করছিলাম, ও হুট করে আমার গায়ে পা দিয়ে আঘাত করেছে। আমি এত বয়স্ক একটা জিন, আমার সাথে আরো অন্যান্য জিনেরা থাকে, এতে করে আমি অপমানিত হই আর ওরাও আমাকে দেখে হাসতে থাকে। এখন আমি যদি ওর উপর কোনো প্রতিশোধ না নিই তাহলে কি ওরা আমাকে মানবে? আমি তো এভাবে ওকে ছেড়ে দিতে পারি না, ও ভুল করুক যাই করুক আমি ওকে এভাবে ছেড়ে দিব না, ওকে আমি ছাড়বও না। তখন হুজুর বলে যে তুই কেন হঠাৎ করে ওর সামনে আসলি? ও যেদিকে যাচ্ছিল তুই ওর সামনে আসলি কেন? ও কি জানে যে এটা তুই? ও যদি বুঝতো তাহলে তো পা দিত না, আর ভুল করে যদি পা দিয়েই থাকে তার জন্য তো তোকে এত বড় শাস্তি দেওয়ার হুকুম কেউ দেয় নাই। ভালোই ভালোই চলে যা। আর তোর নাম মখদুম, রাজশাহী অঞ্চলে শাহ মখদুম রহমতুল্লাহ আলাই
উনি এসেছিলেন। কত মানুষের জীবন আল্লাহর ইচ্ছায় বাঁচিয়েছেন উনি অত্যাচারীর হাত থেকে। আর তুই এমন একজন বুজুর্গ ব্যক্তির নামে তোর নামকরণ করা হয়েছে, অথচ তুই এরকম কাজ করছিস, এটা তো ঠিক না, তুই চলে যা। এরপর ওই জিনটা বলে যে ঠিক আছে, তুই আসলে এমন একটা কথা বললি, আমি আর থাকতে পারবো না, আমি চলেই যাব। তবে হ্যাঁ, চলে যাচ্ছি, ও যেন দুপুরবেলায় আর কোথাও বের না হয়, দুপুরবেলা এবং সন্ধ্যার সময় যেন বাড়িতেই থাকে। যদি কখনো আবার এরকম দেখি যে ও বের হয়েছে, তখন কিন্তু আমি ওর উপর আবার আক্রমণ করব। আর যেহেতু আমার গায়ে ও পা দিয়েই ফেলেছে, দুটো লাল মোরগ দিয়ে পোলাও রান্না করে কিছু ফকির মিসকিনদেরকে খাইয়ে দিবি। আর আমি মুসলিম জিন, আমি এত খারাপ না, কিন্তু ও যেটা করেছে আমাদের জিন সমাজের নিয়ম অনুযায়ী আমারও কিছু পদক্ষেপ নিতে হয়, যার জন্য আমি কিন্তু এটা করেছি। আমি চলে যাচ্ছি, আর আসবো না, কিন্তু ওকেও এই বিষয়গুলো মেনে চলতে হবে। এরপর জিনটা চলে যায়। সে হুজুর খালাকে কিছু পানি পরা দেন, রুকিয়া করে দেন এবং কিছু আমল শিখিয়ে দেন। এরপরে আল্লাহর রহমতে খালার সাথে কোনো সমস্যা হয়নি। আর ওই জিনের কথা মতো কিন্তু দুটো লাল মোরগ দিয়ে পোলাও রান্না করে ফকির মিসকিনদেরকে ওই দিনই খাইয়ে দেওয়া হয়েছিল। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আশা করি আমাদের ঘটনা আপনাদের ভালো লেগেছে। ঘটনা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন।